আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দিই, আমদানি করতে দিই। আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই, যে ইচ্ছা আনবে। বাংলাদেশের দাম কৃষকের কাছে 20% বিশ্ব বাজারে চাইতে 20%-এর বেশি তো হওয়ার দরকার নেই। এইটাতে কি এশিওর করে আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। আমরা এখনও কেস বাই কেস, ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয় ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি, এবং বাই দ্য টাইম আমদানি আসে বছর শেষ, তখন নতুন চাল চলে এসছে। তো এই ভুলটা আমরা আবারও করতে যাচ্ছি। আমি এর ব্যাপারে কথাও বলেছি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে, যেটাকে আমাদের একটু দ্রুততার সাথে করতে হবে। তা না হলে পরে এখানে আমাদের যে মূল্যস্ফীতির প্রয়াস, সাপ্লাই সাইডটাকে আমরা কিন্তু ম্যানেজ করছি না প্রপারলি। কৃষি ঋণ আদায়ের নীতিমালার ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আমি ব্যাংকারদের সাথে বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে, যেটাকে ক্রপ সাইকেলের সাথে স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। একটা ক্রপ যদি আমার মিনিমাম 4 মাস লাগে, 120 দিনের নিচে কোনো ধান আসবে না, কোনো পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপের আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে। এখানে 3 মাসের সাইকেল করলে এখানে কিন্তু কৃষকের জন্য পরিবেশ বান্ধব হবে না, তার সাথে তার যে বিজনেস সাইকেলের সাথে এটাকে মিলাতে হবে আমাদের। এটা আমাদের কৃষি ঋণের যে নীতিমালা সেখানে একটু পরিবর্তন করে আমরা এটা নিয়ে আসতে পারি খুব সহজেই। সুদ মওকুফের ব্যাপারে আমাদের নীতিমালাটা নিয়ে ভাবতে হবে যে এটা কিভাবে করলে পরে আমরা মোরাল হ্যাজার্ড ক্রিয়েট না করে, অর্থাৎ আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না যে কৃষক তার ঋণ শোধ করবে না, আবার অ্যাট দ্য সেম টাইম কীভাবে করলে পরে সেইটাকে আমরা আমলে নিয়ে একটু স্বস্তির জায়গায় তাদেরকে দিতে পারি, একটা নিয়ে বসতে হবে, ভাবতে হবে। আমি এখানে কিছু কমিট করব না, আমি বলবো আপনাদের সাথে আমাদের কর্মকর্তারা বসুক, আমরা বসি, আমরা একটু চিন্তা করে দেখি কিছু করা যায় কি না, করা গেলে আমরা করার চেষ্টা করব। কৃষকের কাছে যদি আমার ফিডের দাম কমাতে হয়, যদি আমার এগ্রিকালচারাল ইনপুটের দাম কমাতে হয়, আমাকে কিন্তু তাদেরকে কন্ট্রাক্ট ফার্মিং আনলে পরে আমরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে পারি। বিকজ যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে তারা তো রিসার্চটা করে ফেলেছে, তাদের হাতে আছে, এটা তাদের লোক আছে এই যে এক্সটেনশন সার্ভিস দেওয়ার জন্য। সরকারের উপর ডিপেন্ড করতে গেলে হবে না। তো এই জায়গাটায় আমি বরং বলবো যে এখানে আমাদের আরও বেশি কাজ করার স্কোপ আছে, এটাকে আমরা প্রমোট করতে পারি। এটার মাধ্যমেই একমাত্র যদি আমি মনে করি যে আমাদের যে খামারিরা মুরগি চাষ করছেন, যে খামারিরা মাছ চাষ করছেন, তাদেরকে যদি সত্যিকারের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দিতে হয়, কন্ট্রাক্ট ফার্মিং ইজ দ্য বেস্ট ওয়ে। কাজে কন্ট্রাক্ট ফার্মিংটাকে আমাকে পপুলারাইজ করতে হবে এবং যারা করছেন তাদেরকে উৎসাহ দিতে হবে, আরও যারা আসে উদ্যোক্তা সেটাকেও আমাকে দেখতে হবে, এবং ফাইন্যান্সিংটাকেও আমাকে এগ্রিকালচারাল ফাইন্যান্সিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এটা কর্পোরেট ফাইন্যান্সিং না, ইট ইজ অন লেন্ডিং আলটিমেটলি সার্ভিসেস থ্রুতে, যে সার্ভিসগুলো মার্কেট থেকে পাওয়া যায় না। আমি হোলসেলে, আমি তো দেখেছি হিসাব করে, যদি আমাকে ফিড, সেটা গরুর খাবারই হোক মুরগির খাবারই হোক, অ্যাজ এ ফার্মার যদি কিনতে হয় একটা দাম, আর যদি কর্পোরেট সেক্টর থেকে কেনা হয় আরেকটা দাম। এবং কোনোদিনও ওই কর্পোরেট সেক্টরের সাথে বড় বড় যারা আছেন মুরগি প্রডিউসার, যারা 1 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ প্রডিউস করেন, আর যারা 200 500 1000 করেন, কোনো দিন তারা কম্পিট করতে পারবে না। দিস ইজ অ্যান আনইভেন কম্পিটিশন। অনলি ওয়ে এটা কিছুটা ব্রিজ করা যাবে যদি কন্ট্রাক্ট ফার্মিংটা এখানে আমাদেরকে সাপোর্টটা দেয়। তা না হলে আলটিমেটলি খামারিরা, যে খামারই হোক, তারা কিন্তু বিজনেসে টিকে থাকতে পারবে না। এগ্রিকালচারাল সেক্টরের ক্রেডিট এক্সপেনশন ইজ এ ভাইটাল এরিয়া, আর একটু বাড়াতে হবে। তাদের শেয়ার, ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা। আমরা মুখে কথা বলি কিন্তু কার্যত এটা দৃশ্যমান। কীভাবে করা যায় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং মার্কেট সিস্টেমটাকে রেখেই করতে হবে। সাবসিডি দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না, যাওয়া যাবে না। সরকার 4% দিতে পারে, যত ইচ্ছা দিক, কোনো আপত্তি নেই আমার, কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। সেটা দিয়ে আমি হয়তো এই এখনকার যে 4%-এর নিচে আছি সেখানেই থাকতে হবে। আমাকে বাজার ভিত্তিক লেন্ডিংটাকে বাড়াতে হবে যদি আসলেই এগ্রিকালচারাল শেয়ার টু ক্রেডিট বাড়াতে হয়। এখানে আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট, নট দ্যাট মাচ দ্য ইন্টারেস্ট রেট। কাজে আমাদেরকে অ্যাক্সেস টু ক্রেডিটটাকে বাড়াতে পারলেই আমরা অনেকখানি আগে পারবো।